ক্লাস 9-এর যে আমি সাজেশান দিয়েছিলাম আগের দিন, মানে কালকে যে সাজেশানটা দিয়েছি সেকেন্ড সামেটিভ এক্সামের, তার যে বেছে বেছে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি দিয়েছিলাম সেগুলো আজকে আমি সলভ করব। তাহলে প্রথমে তোমরা চলে আসো অধ্যায় 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের 15 দাগের এমসিকিউ, 15 দাগের 4 নম্বর। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবেই, আমার সঙ্গে সঙ্গে করে যাবে। 15 দাগের 4 নম্বর, 132 পেজ, 132 পেজ, 132 পেজ। এখানে দেখে নিই আমরা অঙ্কটা কি আছে। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ, বিই ও ডিএফ এক্স বিন্দুতে এবং সিডি ও ডিই ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য সমান কত হবে সেটা আমরা হিসাব করব। তাহলে প্রথমে আমরা তার ছবিটা এঁকে নিই। অনেকে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি লাইটটা ভালো করে দিয়ে দিই। ঠিক আছে, ত্রিভুজ এ বি সি, এবার বলেছে দেখো ডিই এফ হচ্ছে এ বি বিসি সিএও আর এ বি বাহুর মধ্যবিন্দু। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু এফ। এবার বলেছে বিই ও ডিএফ, বিই ও ডিএফ এক্স বিন্দুতে, এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এক্স। আবার বলেছে সিএফ ও ডিই, সিএফ আর ডিই ছেদ করেছে ওয়াই বিন্দুতে। এবার দেখো বলেছে ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াই দৈর্ঘ্য কত, মানে এই যে এক্স ওয়াই দৈর্ঘ্য কত, এই বাহুটার দৈর্ঘ্য কত আমরা বের করব। তাহলে আমরা লিখি প্রথম ত্রিভুজ এ বি সি থেকে পাই ইএফ সমান হাফ অফ বিসি। যদি আমরা ইএফ যুক্ত করি তাহলে ত্রিভুজের যে উপপাদ্য আমরা পড়েছি সেখান থেকে আমরা লিখতে পারি তো ইএফ আর যদি বিসি সমান্তরাল হয় তাহলে ইএফটা হাফ অফ বিসি হবে। আবার ত্রিভুজ ডিই এফ থেকে পাই এক্স ওয়াই, এক্স ওয়াই সমান কী হবে হাফ অফ ইএফ, হাফ অফ ই এফ। ডিইএফ ত্রিভুজ কোনটা, ডিইএফ এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা সমান্তরাল এটা যদি হয় তাহলে এটা সমান হাফ অফ ইএফ হবে তো। এবার সেটা লিখলাম। এবার হাফ অফ ইএফ সমান আগে আমরা কি পেয়েছি হাফ অফ বিসি, হাফ অফ বিসি লিখছি। এবার দেখো গুণ করে দিলাম 1/4 অফ বিসি। এটা আমাদের অপশানে আছে, দেখে নাও বির অপশান, অপশান বিতে এটা আছে, উত্তরটা 1/4 বিসি, অপশান বি এর অ্যান্সার হলো অপশান বি। তারপরে 5-এর দাগ যেটা আমি দিয়েছিলাম, এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই, ডিই এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়। ফোনটা আমি সাইলেন্ট করতে ভুলে গেছিলাম, করে দিই। তাহলে দেখে নি কি ছিল, এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই, ডিই এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়। এ এফ এর দৈর্ঘ্য সমান কত হবে সেটা হিসাব করতে হবে। প্রথমে একটা সামান্তরিক এবিসিডি আঁকি। এ বি সি ডি। এবার বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু ই, বিসি বাহুর মধ্যবিন্দু ই, বিসি বাহুর মধ্যবিন্দু ই। এবার বর্ধিত ডিই, ডির সঙ্গে ই যুক্ত করে বর্ধিত করলে ডিই এবং বর্ধিত এবি, বর্ধিত এবি এফ বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে এফ বিন্দু।
তাহলে বলেছে এ এফ এর দৈর্ঘ্য কত, এ এফ এর দৈর্ঘ্য কত। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি এ এফ যখন বের করব, এ এফ সমান কি, এ বি প্লাস বি এফ, এ বি প্লাস বি এফ। আবার এ বি প্লাস বি এফ, দেখো বি এফ এখানে আগে দেখে নাও যে ডি, এইটা এটা আর এটা ছেদ করেছে পরস্পর, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই কোণটা এটা সমান হবে। আবার যেহেতু বি, এই যে ত্রিভুজ দুটোর ক্ষেত্রে বলছি আমি, যেটা ত্রিভুজ বিইএফ এর ক্ষেত্রে এই কোণটা সমান এই কোণটা। আবার এই যে ত্রিভুজ দুটো দেখছো, এই বিই সমান ইসি, কারণ ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। আর এটা তাহলে কি হবে, বিএফ সমান সিডি হবে তো, তাহলে সেটাই আমরা লিখছি এখানে। এ বি হচ্ছে, সেটা এ বিটাই লিখলাম, এ বি প্লাস বি এফ এর জায়গায় আমরা সিডি লিখব। আবার সিডি যেহেতু সামান্তরিক, এটা এ বি আর সিডি সবসময় সমান হবে, বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান, তাহলে এটা হবে 2ab, কারণ সিডির জায়গায় আমরা এবি লিখলে এ বি প্লাস এবি সমান 2ab হবে। তাহলে এ এফ সমান 2ab। এটা উত্তর কত আছে, অপশান বি আছে, দেখে নেবে। তারপরে 16 দাগ, 16 দাগের আমি দিয়েছিলাম 2 নম্বরটা, দেখে নি 16 দাগের 2 নম্বরটা কি হবে। সরি, 16 দাগের 2 নম্বর ছিল না, 16 দাগের 2 নম্বরটা হবে না, 1 নম্বরটা হবে। আমি তোমাদের কালকে তাহলে এটা ভুল বলে দিয়েছি, 16 দাগের 2 না, 16 দাগের 1টা দেখবে, 16 দাগের 1 কি আছে দেখে নি। ত্রিভুজ এবিসি এর এডি ও বিই মধ্যমা এবং বিই এর সমান্তরাল সরলরেখা ডিএফ এসি বাহুর সঙ্গে এ বিন্দুতে মিলিত হয়। মানে তার সমান্তরাল সরলরেখাটা এসি বাহুর সঙ্গে এ বিন্দুতে মিলিত হচ্ছে। এবার এসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে সিএফ বাহুর দৈর্ঘ্য কত। এটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজ এ বি সি। এবার বলেছে দেখো এ বি সি এর এডি ও ত্রিভুজের এডি এবং বিই মধ্যমা, এডি আর বিই মধ্যমা, এডি এটা বিই মধ্যমা আঁকলাম। এবার হচ্ছে বি এর সমান্তরাল সরলরেখা ডিএফ কে বিই এর সমান্তরাল সরলরেখা ডিএফ এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়, মানে এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়, এটা এফ। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, এসি সমান 8 সেন্টিমিটার হলে সিএফ বাহুর দৈর্ঘ্য কত। আমরা একটা প্রয়োগে প্রমাণ করেছি, যেটা আমি কিছুদিন আগে ভিডিওতে প্রমাণ করে দিয়েছি, এর আগের ভিডিওতে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যারা দেখোনি সেখানে গিয়ে দেখে নেবে। এই একটা প্রয়োগ আমাদের বইতে আছে, প্রয়োগ 8, সেইটার সূত্র মানে যেটা আমরা প্রমাণ করলাম, তার সাহায্যে আমরা লিখতে পারি এই যে এ ই বা ইএফ আর এফসি তিনটা সমান বাহু, যেহেতু বিডি আর এডি আর বিই মধ্যমা, তাই আমরা এখানে লিখতে পারি সিএফ সমান 1/3 অফ এসি সমান 1/3 ইন্টু 8 সমান 2.6 সেন্টিমিটার। তাহলে এই চ্যাপ্টার থেকে আমি 3টা অঙ্ক দিয়েছিলাম, 3টা অঙ্ক করলাম। এরপরের চ্যাপ্টার লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতিতে কষে দেখি 10-1, কষে দেখি 10-1 আমি যেসব অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো আমি করে দিচ্ছি। বুক পেজ তোমরা দেখে নেবে, 146।
13 দাগ আর 15 দাগ, 13 দাগ আর 15 দাগ আমি এই দুটো অঙ্ক দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। 13 দাগ প্রথমে অঙ্কটা কি আছে তোমরা ভালো করে পড়বে, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। অঙ্কটা আছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমরা তো জানি না যে কত লজেন্স কেনা হয়েছিল, মানে তিনি কিনেছিলেন, সেই জন্য আমরা ধরে নিব, মনে করি মোট লজেন্স কিনেছিলেন সেই ব্যক্তি, আমি এখানে মোট লজেন্স কিনেছিলেন লিখছি, লজেন্স কিনেছিলেন, তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে করবে, কিনেছিলেন এক্সটি। যদি তোমরা সঙ্গে সঙ্গে না করো বা ভিডিওটা স্কিপ করে করে যাও তাহলে মাঝখানে অনেক কিছু বুঝতে পারবে না, সেই জন্য একটাও স্টেপ মিস করবে না। অতএব 15টি লজেন্সের, অতএব আমরা লিখতে পারি তো 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা, কেননা 2 টাকায় তিনি 15টি লজেন্স কিনেছিলেন। এখন একটি লজেন্সের ক্রয় মূল্য তাহলে কত হবে? 2/15 টাকা। তখন তাহলে আমরা ধরেছি কত, মোট লজেন্স কিনেছিলেন এক্সটি, তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য 2x/15 টাকা। এখন লজেন্সকে তো দুটো ভাগে ভাগ করা হয়েছে, মানে অর্ধেক, প্রথম অর্ধেক, দ্বিতীয় অর্ধেক, তাহলে আমরা লিখে নিই। এখন প্রথম অর্ধেকের ক্ষেত্রে মানে x/2, আমরা মোট লজেন্স ধরেছি এক্সটি কেনা হয়েছিল, এবার তাহলে প্রথম অর্ধেক হবে x/2টি। তাহলে প্রথম অর্ধেকের ক্ষেত্রে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 টাকা হবে। তাহলে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য হবে 1/5 ইন্টু x/2টি 2 টাকা, তাহলে হবে x/10 টাকা। দ্বিতীয় অর্ধেকের ক্ষেত্রে দ্বিতীয় অর্ধেক মানে x/2 টাকা, x/2টি লজেন্স। 1 মিনিট জাস্ট আমি জল একটু খেয়ে নিচ্ছি। দ্বিতীয় অর্ধেকের ক্ষেত্রে দেখো, 10টি লজেন্সের বিক্রয় মূল্য 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য হবে 1/10 টাকা। x/2টি লজেন্সের বিক্রয় মূল্য হবে 1/10 ইন্টু x/2 টাকা, সমান হচ্ছে x/20 টাকা। অতএব লজেন্সের মোট বিক্রয় মূল্য হচ্ছে x/10 প্লাস x/20 টাকা, সমান 3x/20 টাকা। অতএব লজেন্স বিক্রয় করে লাভ হয় সমান 3x/20 মাইনাস 2x/15 টাকা। বুঝতে পারছো তোমরা সবাই? তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখে নিই, এটা হবে x/60 টাকা। অতএব লাভের হার, এখানে তো বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হলো, এখানে তোমরা সবাই বুঝতে পারছো লাভ হয়েছে,
লাভের হার সমান x/60/2x/15 ইন্টু 100% সমান হচ্ছে x/60 গুণিতক 15/2x ইন্টু 100% সমান হচ্ছে 25 তোমরা একটু দেখে নেবে, পেজটা শেষ হয়ে এসছে, 25/2% কাটাকাটি করে দেখে নেবে, 25/2% সমান 12.5%। আশা করি তোমরা সবাই 13 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 15 দাগের অঙ্কতে, যেটা আমি দিয়েছিলাম তোমাদের 15 দাগ বইয়ের। 15 দাগের অঙ্কটা কি আছে তোমরা পড়ো, আমিও পড়ছি। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হতো হিসাব করে লিখি। তাহলে দুবার তিনি পেনটা বিক্রি করেছেন আলাদা আলাদা দামে। তাহলে প্রথম পেনের ক্ষেত্রে আমরা লিখে নিই, প্রথম পেনের ক্ষেত্রে ধার্য মূল্য কত? ধার্য মূল্য 36.50 টাকা। 36 এটা আমি ভালো করে লিখে নিই, 36.50 টাকা ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য। তাহলে প্রথম পেনের ক্ষেত্রে দেখো আমি আন্ডারলাইন করে দিই, ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য। ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য সমান 36.50 টাকা মাইনাস 2 টাকা 90 পয়সা, এত টাকা সমান কত হবে? 33.60 টাকা। পেনটি বিক্রি করতে লাভ হয় 12%। এই প্রথম পেনটি বিক্রি করে তিনি 12% লাভ করেন, সেটা আমরা লিখে নিব। পেনটি বিক্রি করে তিনি 12% লাভ করেন। এইভাবে যদি তোমরা পরীক্ষায় কেউ বুঝে নাও অঙ্কটা ভালো করে বা এরকম লিখে করো, তাহলে পুরো ফুল নাম্বার পাবে। তাহলে এখানে আমরা লিখব, অতএব সমস্যাটি হলো ক্রয় মূল্য টাকা, বিক্রয় মূল্য এখানে পার্সেন্ট দিব, আমরা ধরে নিচ্ছি যেহেতু ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য মানে লাভ হচ্ছে 12%, তাহলে 100 + 12 সমান 112। এবার বলেছে যখন তার বিক্রয় মূল্য 33.60 টাকা, তখন তার ক্রয় মূল্য কত হবে সেটা আমি এখানে লিখে নিচ্ছি। 33.60 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে এখানে অতএব ধার্য মূল্য ও বিক্রয় মূল্য মধ্যে সরল সম্পর্ক। অতএব ত্রৈরাশিক আমরা শিখেছিলাম এইটে, ত্রৈরাশিক নিয়মে পাই ক্রয় মূল্য সমান 100 গুণিতক 33.60/112। যেহেতু এটা সরল সম্পর্ক, তাহলে এটাকে কাটাকাটি করলে হবে 30 টাকা। অতএব আমাদের ক্রয় মূল্য বের করতে দিয়েছিল পেনটির, অতএব কি লিখব? ক্রয় মূল্য বের করতে দেয়নি, কত পার্সেন্ট লাভ হলো দ্বিতীয় পেনে, তাহলে আমরা অতএব লিখি আগে প্রতিটি পেনের ক্রয় মূল্য হলো 30 টাকা।
30 টাকা। এবার বলেছে দ্বিতীয় কলমের ক্ষেত্রে তিনি 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন। তাহলে দ্বিতীয় কলমে লাভ কত হয়? পেনের ক্রয় মূল্য 30, বিক্রয় মূল্য 34.50 টাকা। তাহলে লাভ কত হচ্ছে দেখিনি। দ্বিতীয় কলমে লাভ হয় সমান 34.50 মাইনাস 30.00 টাকা সমান 4 টাকা 50 পয়সা। অতএব দ্বিতীয় কলমে লাভের হার সমান লাভ বাই ক্রয় মূল্য 30 ছিল, আমি ভুলে 300 লিখেছি, কেটে দাও, 30 হবে, গুণিতক 100%। তাহলে হচ্ছে এটাকে কাটাকাটি করলে কত হবে? 15%। অতএব আমাদের ফাইনাল অ্যান্সার কি হলো? তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো, এটা হচ্ছে তাহলে দ্বিতীয় কলমটিতে তার 15% লাভ হলো। ঠিক আছে, তাহলে আমি 13 দাগ 15 দাগ দুটো করে দিয়েছি, আর বাকি থাকলো 18 দাগ, 18 আর 21। এবার চলে আসি 18তে। এটা হচ্ছে তোমরা যে অঙ্কটা আগে পড়ে নাও। করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। তাহলে মোহনের শতকরা লাভ কত? তাহলে এটা আমরা দেখে নিই। 18 দাগে করিমের বিক্রয় মূল্য, করিমের বিক্রয় মূল্য সমান 4,860 টাকা। তাহলে করিমের বিক্রয় মূল্য যা, মোহন সেই দামে কিনেছে, তাহলে মোহনের ক্রয় মূল্য সমান 4,860 টাকাই হবে। কারণ এ কিনেছে আর এ বিক্রি করেছে, এ যেই দামে কিনলো এ সেই দামে বিক্রি করেছে। এবার দেখো ক্ষতি হলো কত? 19%। মোবাইল ফোনটা বিক্রি করায় ক্ষতি হলো 19%। তাহলে আমরা সেটাকে তো এইভাবে লিখতে পারি যে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 19 সমান 81 টাকা। সেটা আমরা উল্টে লিখছি। করিমের 100 মাইনাস 19 সমান 81 টাকা বিক্রয় মূল্য হলে মোহনের ক্রয় মূল্য, মোহনটা লিখছি না, মোহনের ক্রয় মূল্য সমান 100 টাকা। এবার 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/81 টাকা। এবার করিমের বিক্রয় মূল্য কত ছিল? 4,860 টাকা। তাহলে 4,860 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/81 ইন্টু 4,860 টাকা। এটাকে কাটাকাটি করলে হচ্ছে 6,000 টাকা। তাহলে মোহন সেই ফোনটা কিনেছিল 4,860 টাকায় করিমের কাছ থেকে। তাহলে করিমের ক্রয় মূল্য, সেই মোবাইলটা করিমের কিনতে লেগেছিল 6,000 টাকা। অতএব মোহনের বিক্রয় মূল্য সমান 6,000 প্লাস 6,000 ইন্টু 17/100। কারণ সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হতো। 17% লাভটা আমরা বের করাচ্ছি, মানে দিলে কত টাকায় বিক্রয় মূল্য হতে পারতো? 6,000 প্লাস 00 কেটে দিলাম, 17×6 102, তাহলে এটা হচ্ছে 1020 টাকা। তাহলে যদি
সে সেই দামে ফোনটি বিক্রি করতো তাহলে তার 17% লাভ হতো। তাহলে 17% লাভ হলে তখন তার বিক্রয় মূল্য কত হতো? এটা যোগ করে দাও, 7,020 টাকা। 7,020 টাকা। এবার মোহনের, অতএব মোহন বেশি দামে বিক্রি করলো, মোহনের লাভ হয়, মোহন বিক্রি করলো কত টাকায়? 7,020 টাকায়, কিন্তু তার কাছ থেকে সে কিনেছিল কত টাকায়? 4,860 টাকায়। তাহলে মোহনের লাভ কত হলো? 2,160 টাকা। অতএব মোহনের লাভের হার, অতএব মোহনের লাভের হার, মোহনের লাভের হার কত? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এটা হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে 4/9 ইন্টু 100% সমান 400/9 ইন্টু 400/9%, তাহলে হবে 44.4/9%। তাহলে আশা করি তোমরা লাভ ক্ষতির যে প্রথম 10-1 এর যে 4টা অঙ্ক বলেছিলাম সেই 4টা অঙ্ক বুঝিয়ে করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসবো 10-2। 10-2তে আমি শর্ট কোশ্চেন কটা বলেছি। 10-2-এর যে শর্ট কোশ্চেন সেগুলো দেখে নিই। 10-2 আমি 4-এর দাগের 1 নম্বর শর্ট কোশ্চেনটা বলেছি, তোমরা পড়ে নাও কি আছে জিনিসটা। 4-এর দাগের 1 নম্বর কোশ্চেন, এপাশে করবো না, এপাশে। 4-এর দাগের 1 নম্বর, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? তাহলে আগে লিখতে হবে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11। ধরি ক্রয় মূল্য 10x টাকা, বিক্রয় মূল্য 11x টাকা। এবার লাভ কত হচ্ছে? লাভ হবে তাহলে 11x মাইনাস 10x টাকা সমান x টাকা। এবার লাভের হার বের করাবো কিরকম? লাভের হার লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, 0 কাটলাম, x কাটলাম, তাহলে কত হলো? 10%। তোমরা তাহলে উত্তরটা দেখে নাও। অপশান ডি হবে শতকরা লাভ 10, অপশান ডি। যেহেতু আমি এখানে লাভের হার লিখেছি তাহলে আমি এখানে পার্সেন্ট দিব, যদি শতকরা লিখতাম তাহলে আর পার্সেন্টটা দিতাম না। তারপরে চলে আসি 5-এর দাগে। 5-এর 3, 4, 5, 6 এই 4টা অঙ্ক দিয়েছি। 5-এর 3 বিক্রয় মূল্য, 5-এর 3 হচ্ছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হয়? 5-এর দাগের 3 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হয়? মনে করি 110টি আমের বিক্রয় মূল্য সমান 120টি আমের ক্রয় মূল্য সমান x টাকা। আমরা এটা ধরে নিলাম। অতএব প্রতিটি আমের ক্রয় মূল্য কত হবে? প্রতিটি আমের ক্রয় মূল্য হবে x/120 টাকা। প্রতিটি আমের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে x/110 টাকা। এবার যেহেতু আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেছি তাহলে আমরা এখান থেকে লাভটা বের করতে পারবো। লাভ কত হবে? x/110 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য x/120 টাকা।
120x মাইনাস 110x বাই 110 ইন্টু 120, এটা গুণ করে নেবে তোমরা, আমি বলে দিচ্ছি কত হবে। এটা হচ্ছে তাহলে 10x বা এটা হবে গুণ করলে 13200 টাকা, এত টাকা। এবার লাভের হার, লাভ যেহেতু পেয়ে গেছি তাহলে লাভের হার সহজেই পাবো। লাভের হার কত হবে, 10x বাই 13200 বাই মানে লাভ বাই ক্রয় মূল্য x বাই 120 ইন্টু 100%। তাহলে এটা কাটাকাটি করলে হবে 100 বাই 11%, 9.1-11%। আশা করি 5-3টা তোমরা ভালোভাবে বুঝেছো। এবার 5-4 কি আছে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে আমরা নেক্সট পেজ যাই। সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে আইভি 5-এর আইভি 150 পেজ। তাহলে টাকার পরিমাণ আমরা লিখে নিব প্রথমে, 15% ছাড় পাওয়া যায় মানে টাকার পরিমাণ, এখানে দুটো সম্পর্ক, টাকার পরিমাণের সঙ্গে ছাড় দেওয়া টাকা, ছাড় দেওয়া টাকা সম্পর্ক আছে। টাকার পরিমাণ ছাড় দেওয়া টাকা, টাকার পরিমাণ মানে এটা যদি 100 টাকা হয় ছাড় দেওয়া হবে 15 টাকা সময় মতো দিলে। সময় মতো দিলে তাহলে 54 টাকা যদি কেউ ছাড় পায় তখন তার টাকাটার মানে টাকার পরিমাণ কত। এবার টাকার পরিমাণ আর ছাড় যে দেওয়া হলো এটা দুটোর মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। অর্থাৎ লিখি টাকার পরিমাণের সাথে ছাড়ের পরিমাণ মানে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব নির্ণেয় টাকার পরিমাণ কত হচ্ছে 100 গুণিতক 54/15, তাহলে হবে 360 টাকা। তাহলে ইলেকট্রিক বিলটা কত ছিল, 360 টাকার। এর পরের অঙ্কটা 5-এর দাগে কি আছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যের ক্রয় মূল্য কত। তাহলে 5-এর দাগের 5 নম্বর অঙ্কটা, ক্রয় মূল্য কত। তাহলে আমি ধরি বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হয়, যেহেতু 20% ক্ষতি তাহলে ক্রয় মূল্য বেশি হবে, 100 + 20 = 120 টাকা। এবার এখানে সমস্যাটি কি, সমস্যাটি হলো, সরি এখানে এরকম দিবে না, কমা দিবে একটা, ক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা, বিক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা, আন্ডারলাইন করবে। এবার ক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য কত হলে বিক্রয় মূল্য হবে 480 টাকা। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো টাকা ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের সরল সম্পর্ক। এটা হচ্ছে সরল সম্পর্ক, আর আমি লিখছি না, সরল সম্পর্ক তোমরা লিখবে কিন্তু পরীক্ষায়, সরল সম্পর্ক। এবার ক্রয় মূল্য সমান 120 × 480/100, সরি 100 হবে, 1000 লিখে দিচ্ছি আমি, টাকা। এটাকে
ইকুয়েশন করলে হবে 576 টাকা। তাহলে আশা করি 5 নম্বর প্রবলেমটা তোমরা সবাই বুঝতে পারলে। এবার আসি 6 নম্বর। একটি দ্রব্যের পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? এটা সমতুল্য ছাড়। তাহলে প্রথম যদি আমরা দ্রব্যের মূল্য 100 টাকা ধরি, তাহলে প্রথমবারে ছাড় দেওয়া হবে 20%, দ্বিতীয়বারে 10% দেওয়া হবে, তখন সমতুল্য ছাড় কত? তাহলে এটা দেখে নিই এটা কিভাবে সলভ করব। 5 দাগের 6, মনে করি দ্রব্যের মূল্য, এরকম লিখে যদি করো ফুল নাম্বারই পাবে, কিন্তু না লিখে করবে না, যাতে মাস্টার তোমার খাতা দেখলে নিজেই বুঝে যেতে পারে আর কোশ্চেন যেন না করতে হয়। ক্রয় মূল্য 100 টাকা, প্রথম ধাপে ছাড় দেওয়া হয় 20%, মানে 100 গুণিতক 20/100 টাকা, 20 টাকা। তাহলে সেই দ্রব্যটির পরিবর্তিত মূল্য কত? পরিবর্তিত মূল্য 100 টাকা ছিল, ছাড় দেওয়ার পরে 20 টাকা ছাড় দেওয়া হলো, তাহলে এখন দাম কত হবে সেটার? 100 মাইনাস 20 টাকা সমান 80 টাকা। এবার দ্বিতীয় ধাপে ছাড় দেওয়া হয়, এখানে লিখবে ছাড় দেওয়া হয় সমান 80 টাকার আবার 10%, মানে যে পরিবর্তিত মূল্য হলো সেখান থেকে আবার 10% ছাড় দেওয়া হয়, 10/100 টাকা সমান 8 টাকা। তাহলে মোট ছাড় দেওয়া হয়, অতএব মোট ছাড় দেওয়া হলো কত? প্রথমবার ছাড় দেওয়া হলো 20 টাকা, দ্বিতীয়বারে 8 টাকা। লিখি মোট ছাড় দেওয়া হয় 8 + 20 টাকা সমান 28 টাকা। অতএব সমতুল্য ছাড়, অতএব সমতুল্য ছাড় সমান 28/100 ইন্টু 100% সমান হচ্ছে 28%। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। এরপরে রাশিবিজ্ঞানের কোনো সাজেশন, যেটা তোমাদের গ্রাফ পেপারে আঁকতে হবে, তার কোনো সাজেশন নেই, সব নিজেদের প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তাও কিন্তু রাশিবিজ্ঞানের যে শর্ট কোশ্চেন, রাশিবিজ্ঞানের এইখানে কটা সূত্র আছে তোমরা দেখে নেবে 154 পেজে। এইখানে যে মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য, এই যে সূত্রগুলো আছে, তারপরে এর পাশে পরিসংখ্যার শতকরা হার, আপেক্ষিক পরিসংখ্যা, এইসব সূত্রগুলো ভালোভাবে পড়বে। তারপরে এখানে পরিসংখ্যা ঘনত্ব, এই সূত্রগুলো পড়লে এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। সেরকম দুটো টাইপের শর্ট কোশ্চেন আমি করে দিচ্ছি, তোমরা চলে আসো কোষে দেখি 11/1 8 দাগে। তাহলে কোষে দেখি লিখে নিই, কোষে দেখি 11/1 8 দাগের 4, 8 দাগের 4, পেজ নাম্বার 162। কি আছে অঙ্কটা পড়িনি। একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30 থেকে এরকম 5 ঘর গ্যাপে অসীম পর্যন্ত। এবার যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটা কত সেটা আমরা হিসাব করব। সেটা কি করে করব দেখে নিই। শ্রেণীগুলির মধ্যবিন্দু লিখি, পনেরো, 20, 25, 30 ... এবার শ্রেণী দৈর্ঘ্য h,
এইচ সমান 20 মাইনাস 15 মানে উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা সমান হচ্ছে 5। অর্থাৎ এইচ সমান 5 হলে এইচ বাই টু হবে 2.5, সবাই জানো। অর্থাৎ যে শ্রেণী ধরছি আমরা সেই শ্রেণীর নিম্ন সীমা সমান মধ্যমান মাইনাস এইচ বাই টু, এটা হচ্ছে নিম্ন সীমানার সূত্র। মধ্য সীমানা হচ্ছে মধ্যমানের হচ্ছে 15 মাইনাস এইচ বাই টু হচ্ছে 2.5 সমান হচ্ছে 12.5। এবার উচ্চ সীমা সমান হচ্ছে মধ্যমান প্লাস এইচ বাই টু সমান হচ্ছে 15 প্লাস 2.5 17.5। এবার এপাশে জায়গা নেই, তাই এপাশে চলে আসি আমরা শ্রেণীটা লিখবো। এবারে শ্রেণীটা সাজিয়ে নিব। শ্রেণী আর মধ্যবিন্দু। একটা এমসিকিউর জন্য এতটা যদি তুমি করো ভালো করে বুঝিয়ে, তখনই তোমরা 1 নাম্বার পাবে। তোমরা যদি কারোর দেখে উত্তরটা শুধু বসিয়ে দাও তাহলে কিন্তু পুরো 1 নাম্বার পাবে না, হাফ নাম্বার দিবে। তাহলে প্রথম শ্রেণী হবে 12.5 থেকে 17.5, যার মধ্যবিন্দু 15। এবার 20, তাহলে 20 কত হবে? 17.5 থেকে শুরু হবে, তার শ্রেণী দৈর্ঘ্য কত? 5, 17.5 থেকে হবে 22.5। এবার 25 হবে 22.5 থেকে 27.5, 27.5 থেকে হবে 32.5, এটা হচ্ছে 30 মধ্যবিন্দু। তাহলে যে শ্রেণীটির মধ্যমান 20, সেই শ্রেণীটি কোনটা? মধ্যমান 20 হচ্ছে এই শ্রেণীটা, তাহলে এই শ্রেণীটা হচ্ছে 17.5 থেকে 22.5। এটা অপশান বিতে এইটা আছে, দেখে নিবে। অতএব যে শ্রেণীর মধ্যমান 20, সেই শ্রেণীটি হলো 17.5 থেকে 22.5। তারপর 5-এর দাগের যে অঙ্কটা আছে, সেই 8-এর দাগের যে 5 নম্বর অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীর মধ্যবিন্দু 10, প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6, নিম্ন সীমানা কত? তাহলে লিখে নিই, মধ্যবিন্দু সমান 10, শ্রেণী দৈর্ঘ্য এইচ সমান 6, অর্থাৎ এইচ বাই টু সমান 3। নিম্ন সীমানার সূত্র আমরা সবাই জানি, মধ্যমান মাইনাস এইচ বাই টু, 10 মাইনাস 3 সমান 7। অপশান বিতে দেখো 7 আছে, অপশান বিতে তোমরা দেখতে পাচ্ছ 7 আছে। এবার চলে যাব 9-এর দাগের এই অঙ্কটা প্রশ্নবিচিত্রায় তোমরা পেয়ে থাকবে। এটা খুব ভালো অঙ্ক। যদি এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসে তাহলে এইটাই আসবে আমার মনে হচ্ছে যতদূর। 9-এর দাগে 9-এর একটি নিরবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন, অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণী সীমানা ইউ হলে নিম্ন শ্রেণী সীমানাটি কত হবে? তাহলে মধ্যবিন্দু কি দেওয়া আছে? এম, উচ্চ সীমানা ইউ, যেটাকে আমরা উচ্চ সীমা বলি, সেটা হচ্ছে ইউ। তাহলে মধ্যমানের সূত্র কি? মধ্যমান মানে মধ্যবিন্দু যেটাকে আমরা বলি, তার সূত্র হচ্ছে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2, और एम समान यू प्लस निम्न सीमा बाई 2, এটা এম হবে। এবার 2m মাইনাস ইউ ইকুয়াল টু নিম্ন সীমা। 2m
এপাশে ইউ প্লাস ছিল, এপাশে এলে মাইনাস হবে, সেটা হচ্ছে নিম্ন সীমা। অতএব আমাদেরকে এখানে বের করতে দিয়েছে নিম্ন সীমানাটি কত, সেটা হচ্ছে 2m মাইনাস ইউ। অতএব এটা হচ্ছে নিম্ন সীমানা। তাহলে এটা হয়ে গেল। এবার রাশিবিজ্ঞানের যে গ্রাফটা তোমাদের আঁকতে আসবে দুটো টাইপের, একটা হচ্ছে আয়তলেখ অঙ্কন আর একটা হচ্ছে পরিসংখ্যান বহুভুজ। এবার আমি বলবো এমনি যখন অঙ্ক এই ধরনের অঙ্ক করবে সবসময় একটু কঠিন টাইপের করার চেষ্টা করবে, দিলে পরীক্ষায় যাতে সহজ এলে তোমরা করতে পারো, কঠিন এলেও করতে পারো। কিন্তু যদি তোমরা শুধু সহজগুলো করে যাও আর কঠিনগুলো না করো, পরীক্ষায় যদি কঠিনটা আসে তখন তোমরা প্রবলেমে পড়ে যাবে। আর এটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে, এখান থেকে সব প্র্যাকটিস করবে, কিন্তু এই টাইপের 4-এর দাগের যে অঙ্কটা এই টাইপের ভালোভাবে করবে। এই টাইপের যেটা 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 এই রকম টাইপের অঙ্কগুলো করবে। এই আয়তলেখটা করবে। আমি গ্রাফ করতে পারবো না, সেটা গ্রাফটা আমি করছি না, সেই জন্য তোমাদের এই দুটো বলে দিচ্ছি, এই টাইপের করে নেবে। আমি শুধু অঙ্কগুলো করে দিচ্ছি। 11-এর দাগের এই যে 1 থেকে 10, 11 থেকে 20 এটা পরিসংখ্যা বহুভুজ, সেটা আয়তলেখ ছিল। ঠিক আছে, এটা করবে। এরপর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, তার যে শর্ট কোশ্চেনগুলো আমি বলেছিলাম, যে শর্ট কোশ্চেনগুলো আছে, আর তোমাদের তারপরের চ্যাপ্টার সম্পাদ্যতে তো কোনো সাজেশন হয় না, আমি দিও নি। এবার 15 নম্বর চ্যাপ্টার যে ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা, এটা থেকে নেক্সট ক্লাসে এর অঙ্ক আর ক্ষেত্রফলের যে শর্ট কোশ্চেনগুলো নেক্সট ক্লাসে আমি করে দেবো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যাদের এখনও সেকেন্ড সাবমিটিভ হয়নি তাদের জন্য এটা খুবই কাজে দিবে। ভিডিওটি স্কিপ না করে দেখবে, নাহলে তুমি কোনো একটা জায়গায় যদি স্কিপ করে যাও তাহলে তার পরের স্টেজটা কী করে এলো সেটা বুঝতে পারবে না। তাই বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে। থ্যাংক ইউ।